এত কিছু কিভাবে মেনটেন করতেছেন, যেখানে আপনি নার্সিং কমপ্লিট করছেন, তারপর ডিজিটাল মার্কেটিং, দেন হাউ এখন আইএলটিএস। ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম টু আওয়ার প্রক্টর আইটি ইনস্টিটিউট স্টুডিও। সো প্রক্টর আইটি যেহেতু একটি এডুকেশনাল ইনস্টিটিউট, আমরা এখানে বিভিন্ন এডুকেশনাল সাবজেক্টগুলো স্টুডেন্টদেরকে ডেলিভার করে থাকি। আমাদের আজকের টপিক হচ্ছে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস নিয়ে, এবং স্টুডেন্টের মধ্যে যে কৌতূহল রয়েছে বা যে কোয়েশ্চেনগুলো রয়েছে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস নিয়ে, এগুলো আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের প্রতিষ্ঠানেরই ডিজিটাল মার্কেটিং এর হেড মেন্টর মিস্টার মদিনুল ইসলাম খান স্যার খুব রিসেন্টলি কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস টেস্ট দিয়েছেন। সো স্যারের থেকেই আমরা জানার চেষ্টা করব কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস টেস্টের সকল খুঁটিনাটি বা স্টুডেন্ট থেকে আমরা যে কোয়েশ্চেনগুলো পেয়েছি সেগুলোর উত্তর। সো আমরা সরাসরি স্যার থেকেই আজকে জেনে নিতে পারবো সেই সকল প্রশ্নগুলোর উত্তর। যেহেতু স্যার অনেকেই আপনার সম্বন্ধে জানে, সো তারপর আমি রিকোয়েস্ট করবো আপনার কাছে যে আপনি যদি নিজের সম্বন্ধে কিছু বলতেন। Hello everyone, this is Modinul Islam Khan and I am the digital marketing instructor at Proctor IT Institute. Though this is not my only identity, I have completed my academic graduation from Begum Rabia Khatun Nursing College on BSc in Nursing. Apart from that, I have been working on digital marketing industry since 2019 and I have been a level 2 seller on Fiverr as well. And I'm working on other projects which are not included in my marketplace. And recently I had opted for IELTS computer delivered test and I have scored an overall band of 7.5, where you can see my certificate here. You have lots of experience in your real life. অ্যামাজিং। সো আসলে এত কিছু কিভাবে মেনটেন করতেছেন, যেখানে আপনি নার্সিং কমপ্লিট করছেন, তারপর ডিজিটাল মার্কেটিং, দেন হাউ এখন আইএলটিএস। সো এটা যদি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন স্টুডেন্টদের সাথে। এটা আসলে ডিপেন্ড করে আপনি আপনার লাইফে কি করতে চান, আপনার ক্যারিয়ার গোল কি, আপনাকে কিসের ড্রাইভ করে। আমাকে আমার ড্রাইভ করে যে আমি আমার লাইফে এমন কিছু হব, যে এমন কিছু করব যেন আমার লাইফে আমি কখনো রিগ্রেট না করি, এবং এখন পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ কোনো কিছু নিয়ে রিগ্রেট করি নাই। এবং আমি চাই আমাকে নিজেকে একটা পর্যায়ে দেখতে, যেটার কারণে আমি আমার পরিশ্রমটা করছি। এবং আমি প্রত্যেকে যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনি আপনার লাইফে একটা গোল সেট করে সেইভাবে কাজ করেন, দেখবেন যে আপনি সময় দিতে পারতেছেন। এমন হবে না কখনোই যে আপনার কাছে সময় নাই, অবশ্যই আপনি 1 ঘন্টা হইলেও সময় বার করতে পারবেন। I have some question for you that I have got from some of my student. So question number 1, কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস বলতে কি বোঝায়, এবং এটি কি পেপার বেসড আইএলটিএস থেকে আলাদা কিনা? দেখেন, আপনার উত্তরটা আপনার প্রশ্নের ভিতরেই অর্ধেকটা আছে। এখানে কম্পিউটার ডেলিভার্ড টেস্ট একটা, আর এটা হচ্ছে পেপার বেসড টেস্ট। দুইটাই কিন্তু একই, বাট ডিফারেন্ট ফর্মে আছে। তো যেখানে আমরা সাধারণত আগে খাতা কলমে পরীক্ষা দিতাম, সে জায়গায় এখন আমরা কম্পিউটারে টাইপ করে এগুলোর আনসার দিব। এছাড়া আর তেমন কোনো ডিফারেন্স নাই। সো নেক্সট কোয়েশ্চন হচ্ছে স্যার, কম্পিউটার ভার্সনে কয়টি সেকশন থাকে? কম্পিউটার ভার্সনে ওই যে গতানুগতিকের মতোই 2টা সেকশন থাকে। প্রথম সেকশনে আপনি রিডিং, রাইটিং আর লিসেনিং, এই 3টা অংশ দিবেন। ইউজুয়ালি আগে লিসেনিংটা আসে, তারপরে হচ্ছে রিডিং, তারপর রাইটিং, আর আপনার স্পিকিং পার্টটা হবে আলাদা একটা সেকশনে। ওকে, থ্যাংক ইউ স্যার। সো কোন সেকশনটি আগে হয়? এটা অনেকটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে রেজিস্টার করছেন বা আপনার যে পরীক্ষার ডেট কিরকম আছে ওইটা। অনেক ক্ষেত্রে হয়, কারো ক্ষেত্রে লিসেনিং রিডিং গুলো আগে হয়, যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, এবং স্পিকিংটা পরে হয়। আবার অনেকের আগে স্পিকিং হয়, তারপরে হচ্ছে লিসেনিং বা রিডিং। এখানে যদি কোনো স্টুডেন্ট চায়, তাহলে সে কি কোনো ইন্ডিভিজুয়াল কোনো সেকশনটা আগে এক্সাম দিতে পারবে কিনা, এরকম কি তার অপরচুনিটি আছে? এই অপরচুনিটিটা আছে, তবে এটা আপনাকে দেখতে হবে ওই ডেটে ওইটা আছে কিনা। যেমন আমি যখন রেজিস্টার করছিলাম, আমি যাদের সাথে রেজিস্টার করছি, আমি আমার কোচিং এর সাথে রেজিস্টার করছি, ওনাদেরকে আমি জানায় দিছি যে আমার স্পিকিং পার্টটা যেন পরে হয় এবং আমার লিসেনিং রিডিং পার্টগুলো যেন আগে হয়। এটা আমি ওনাদেরকে আগেই বলে দিছি, এবং ওনারা ওই অনুযায়ী ওনাদের ডেটে দেখছেন। তো আমার ডেট ছিল 29th of May। ওই দিন সকালে ছিল আপনার
লিসেনিং, রিডিং, রাইটিং, আর বিকালের দিকে ছিল স্পিকিং পার্ট। তো ওনারা ওই দিনে রেজিস্ট্রেশন করছেন, তাই আমারটা এরকম হয়েছে। তো স্টুডেন্ট যদি চায় যে সে আগে লিসেনিং দিবে অথবা সে আগে স্পিকিং দিবে, সেক্ষেত্রে তার দেখতে হবে যে ওই ডেটে অ্যাভেলেবল আছে কিনা এবং ওই ডেট অনুযায়ী রেজিস্টার করতে হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। সো নেক্সট কোয়েশ্চন হচ্ছে যে পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকে কিনা? পরীক্ষার ভিতরে বিরতি বলতে আপনি চাইলে প্রত্যেকটা মডিউলের ভিতরে 10 মিনিট আপনি নিতে পারবেন, তবে লিসেনিং এর সময় আপনি এই ব্রেকটা নিতে পারবেন না। রিডিং এবং রাইটিং এর ক্ষেত্রে আপনি এটা নিতে পারেন, তবে পরীক্ষা শুরু হওয়ার পর যে 10 মিনিট, প্রথম 10 মিনিট ওই টাইমে নিতে হবে, শেষের 10 মিনিটে ওনারা আবার যেতে দিবেন না। আর আপনার রিডিং আর মানে হচ্ছে আপনার কম্পিউটার যে মডিউলটা, মানে যেখানে আপনার রিডিং লিসেনিং গুলো আছে এগুলো, আর স্পিকিং মডিউলটার মধ্যে আবার একটু গ্যাপ আছে, এতটুকু আপনি ব্রেক পাবেন। সো পরীক্ষার ওভারঅল টাইমটা কি বা মোট সময়টা কত? আচ্ছা, যদি আমি শুধু এক্স্যাক্টলি পরীক্ষার টাইমটা বলি তাহলে হচ্ছে আপনার 2 ঘন্টা 52 মিনিট, মানে 4টা সেকশন নিয়ে 4টা সেকশন নিয়ে 2 ঘন্টা 52 মিনিটে আপনার এক্সাম হবে টোটাল, যেখানে হচ্ছে 32 মিনিট হচ্ছে আপনার লিসেনিং। আমরা যারা অনেকেই পেপার বেসড এক্সাম দিচ্ছি তারা জানেন যে এটা 40 মিনিট হয়, বাট আপনার কিসে এই কম্পিউটার ডেলিভার টেস্টে আপনার এক্সামটা হবে 32 মিনিটের। আর এছাড়া আপনার রিডিং 1 ঘন্টা আর রাইটিং 1 ঘন্টা, তাইলে আপনার হচ্ছে এখানে 2 ঘন্টা 32 মিনিট। আর আপনার স্পিকিং পার্ট হবে এক্স্যাক্টলি 20 মিনিট, এবং এই 20 মিনিটের থেকে কম বা বেশি কখনোই এক্সামিনার আপনার এক্সাম নেবেন না। সো টোটাল আপনার হবে 2 ঘন্টা 52 মিনিট। তবে এছাড়া আপনার কিন্তু ওইখানে যাওয়া আসা বসা ওয়েটিং পিরিয়ড সবকিছু মিলে আপনার 4-5 ঘন্টা চলে যাবে। ওকে, থ্যাংক ইউ স্যার। সো আমরা নেক্সট কোয়েশ্চনগুলো একটু ফলো করি বা দেখি। সেখানে হচ্ছে টেস্ট সেন্টার রিলেটেড কোয়েশ্চন। সো সব জায়গায় কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস সেন্টার আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা? আমি আসলে সব জেলার কথা বলতে পারি না, তবে সিলেটে এখন পর্যন্ত একটাই কম্পিউটার ডেলিভার টেস্ট দেওয়ার সেন্টার আছে, যেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল, যেটা হচ্ছে আর্কেডিয়ার 6 তলায়। এছাড়াও সিলেটের বাইরেও হয়তো বা কয়েকটা জায়গায় আছে, তবে আপনি সব সময় আপনি ওইখানে আপনার সিট পাবেন না। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল, আমার সাথে যে একজন এক্সামিনার ছিলেন উনি ঢাকা থেকে আইসা সিলেটে এক্সাম দিয়েছেন, কারণ ওইখানে পর্যাপ্ত পরিমাণ সিট নাই, বা উনি যে এলাকায় ছিলেন ওই এলাকায় কম্পিউটার ডেলিভার টেস্ট অ্যাভেলেবল ছিল না। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। সো সেন্টারে কি আলাদা আলাদা রুমে পরীক্ষা হয় কিনা? আলাদা আলাদা রুমে হয়, অবশ্যই। আপনার যে রিডিং লিসনিং এর যে পার্টগুলো হয় সেগুলো একটা রুমে হয়, আর ওইখান থেকে আপনাকে নিয়ে তারপরে স্পিকিং এর জন্য আলাদা একটা সেপারেট রুমে এক্সাম দেওয়া। সবাই কি আলাদা রুমে পরীক্ষা দেয় না? এক্সামিনার সবাই এক আলাদা রুমে পরীক্ষা দেন না। তো মনে করেন যে আমরা যারা 90s কিড আছি আমরা কিন্তু সাইবার ক্যাফের সাথে পরিচিত, তো যারা সাইবার ক্যাফেতে গেছেন তারা বুঝতে পারবেন বিষয়টা। ওইখানে আপনাদের জন্য ডিভাইডার থাকে, মানে আপনাদের পাশাপাশি বসে সবাই, তবে আপনাদের মাঝখানে ডিভাইডার থাকে। তো ডিভাইডারের কারণে আপনি অপোজিট সাইডে কি হইতেছে সেটা আপনি যে চেষ্টা করলে দেখতে পাবেন, তবে এমন ভাবে দেওয়া থাকে যেন আপনি দেখতে না পারেন, এইরকম। ওকে। সো যে কোনো স্টুডেন্ট যদি চায় তাহলে কি সে আগে থেকে সেন্টারগুলো ঘুরে দেখতে পারবে কিনা, ভিজিট করে? এই সুযোগটা আসলে নাই। আমি এখানে যাওয়ার পরে এক্সপিরিয়েন্স করছি যে আপনাকে আপনার এক্সাম টাইম শুরু হওয়ার আগে সেন্টারের গেটের সামনেও যাইতে দিবে না, শুধুমাত্র সেন্টারে ঢোকার আগে আপনি 3টা গেট ক্রস করবেন। সো আপনি চাইলেও ভিতরে কি আছে না আছে সেগুলো দেখতে পারবেন না, এমনকি আপনি ওই দরজাটা ঠেলের ভিতরে ঢোকার আগ পর্যন্ত আপনি ওই দরজার সামনে গিয়ে ওয়েট করতে পারবেন না যে আমি ভিতরে কি আছে দেখবো। নেক্সট কোয়েশ্চন হচ্ছে যে সবার প্রশ্ন কি সেম হয় কিনা? সবার প্রশ্ন সেম হয় না, 4টা বা 5টা সেট থাকে যতটুকু আমি শুনছি, এবং আপনার পাশের জন আর আপনার লিসেনিং রিডিং এটার মধ্যে কোনোটাতেই মিল থাকবে না। আপনি চাই মানে কখনোই এমন হবে না যে আপনার কাছে যে কোয়েশ্চেনটা আসছে আপনার পাশের জনের কাছে সেম কোয়েশ্চেনটা আসছে, এরকম হবে না। আচ্ছা, কিছু কিছু স্টুডেন্ট কোয়েশ্চন করছে যে স্যার দেখা দেখি করে লিখতে পারবো কিনা বা অন্যের থেকে হেল্প নিতে পারবো কিনা। আচ্ছা, এটা আসলে আমি যতটুকু জানি, যেমন আমার যে ইনস্ট্রাক্টর উনি যেটা বলছিলেন যে আপনি যা খুশি তা করতে পারবেন, আপনি আপনার চেয়ার থেকে উঠে গিয়ে আরেকজনের খাতা দেখতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। ওইখানেও সেম জিনিস, যে ওইখানে আপনাকে কেউ আটকাবে না আপনি কি করতেছেন না করতেছেন। তবে আপনি যদি দেখা দেখি করেন ওইখানে একটা সমস্যা হবে, আপনার আনসার আসবে না।
আমি ওই এক্সামটা দেওয়ার সময় Result খেয়াল আসবে না। করছি যে আমাদের যে কম্পিউটার গুলো ছিল সবগুলো কম্পিউটারে কিন্তু ওয়েবক্যাম ছিল, আমাদের কিন্তু ওয়েবক্যামের প্রয়োজন ছিল না, কিন্তু প্রত্যেকটা কম্পিউটারে ওয়েবক্যাম ছিল। এবং আমি এক্সাম থেকে বের হওয়ার পর একজন স্টুডেন্টের কাছ থেকে জানতে পারছি যে আমার সাথে এক্সাম দিছে, যে এই ক্যামেরাটা দেওয়া হয়েছে যে আমরা যদি অন্যদিকে তাকাই তাহলে যেন আমাদেরকে ডিসকোয়ালিফাই করতে পারে। সো এটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে, যখন আপনি এক্সাম দিবেন তখন কিন্তু আশেপাশে তাকাবেন না। আমি তাকাইছিলাম, আমি ভুলে তাকাইছিলাম, কিন্তু তাকাইছিলাম বলতে আমার এক্সাম শেষ হয়ে গেছে তখন আমি তাকাইছি, এই কারণে হয়তো বা আমার এটাতে কোনো এফেক্ট পড়ে নাই। তবে আপনারা চেষ্টা করবেন যে যখন এক্সাম দিবেন তখন আশেপাশে তাকাবেন না, কারণ ক্যামেরা ট্র্যাক করে। রুমে তো ডেফিনেটলি সিসি ক্যামেরা ছিল। রুমেও সিসি ক্যামেরা ছিল এবং আপনার প্রত্যেকটা ডেস্কটপের উপরে ক্যামেরা ছিল, Webcam যেগুলো ছিল। দিয়ে আপনার আই মুভমেন্ট চেক করার জন্য। ওকে স্যার, রুমের এনভায়রনমেন্ট কিরকম ছিল বা কতজন স্টুডেন্ট ছিল আপনি যেখানে এক্সাম দিছিলেন? আমি যেখানে এক্সাম দিছিলাম সেখানে মেবি একসাথে 13 জন সর্বোচ্চ 12 থেকে 13 জন অ্যাকোমোডেট থাকে। করা যায়, 13 জনকে মনে হয় একসাথে এক্সাম দিলাম। এবং রুমের ভিতরে মানে আমাদের রুমটা ছিল 7 তলায় এবং ওই দিন কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছিল। রুমের বাহির থেকে যে বৃষ্টি যে হইতেছে বা ওই যে বাইরের কোনো শব্দ, এটা কোনো কিছুই বোঝা যায় না। আর রুমের এনভায়রনমেন্ট খুবই, আমি বলবো যে সাইলেন্ট, এমন আপনি আপনার বাসায় ওই রকম সাইলেন্ট পাবেন না, অথবা ক্লাসরুমে ওই রকম সাইলেন্ট পাবেন না। খুবই সাইলেন্ট এবং আপনার কনসেন্ট্রেশন কখনো নষ্ট হবে না। কোয়েশ্চেনের পার্টটা ছিল যে লিসেনিং টেস্ট সংক্রান্ত বেশ কিছু কোয়েশ্চেন। সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে লিসেনিং নিয়ে, আমি কি লিসেনিং অংশে অডিও রিওয়াইন্ড করতে পারবো কিনা? এটা আসলে অনেকের মাথায় থাকতে পারে যে যেহেতু আমি কম্পিউটারে এক্সাম দিব তাইলে তো হয়তো বা আমাকে একটু রিওয়াইন্ড করার অপশন থাকতে পারে। আসলে এরকম কোনো সিস্টেম নাই, তাদের সিস্টেমটাই এভাবে বিল্ড করা যে অডিওটা যখন প্লে হবে তখন প্লে হয়ে যাবে, আপনি পজ, রিওয়াইন্ড, ফাস্ট ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড এগুলো কিছুই করতে পারবেন না। সো সেকেন্ড কোয়েশ্চেন লিসেনিং নিয়ে যেটা ছিল, যে লিসেনিং কি একেবারেই অডিও শোনা যায়, মানে পজ করে কোনো শোনা না, যায় কিনা এরকম? আমি যেটা বললাম যে একবারই আপনার প্লে হয়, অর্থাৎ দ্বিতীয়বার আপনার প্লে করার সুযোগ নেই। কন্ট্রোল কিন্তু আপনার হাতে, বাট একবার যখন ভিডিও অডিওটা প্লে হয়ে যাবে তখন আর আপনি এটাকে রিওয়াইন্ড করতে পারবেন না, আবার রিস্টার্ট করার কোনো সুযোগ নেই। হেডফোনটা মানে কি ভালো মানের হয় কিনা, বা হেডফোনে কোন স্টুডেন্ট যদি হেডফোনে কম শুনতে পায়, এরকম ইস্যু থাকতেই পারে। সো ওই ক্ষেত্রে তার করণীয় কি? আমি নিজেও এটা অনেক স্টুডেন্টের কাছ থেকে শুনছি, অনেক মানে ছোট ভাই, বড় ভাই বা পরিচিত ফ্রেন্ড অনেকের কাছেই শুনছি যে হেডফোনে সমস্যা হয়েছে, আজান দিছে, অনেক ডিস্ট্র্যাক্ট হয়েছে। তো আমাদের যে হেডফোনগুলো দেওয়া হয়েছিল, আমি যেটা খেয়াল করছি যে সবাইকে এক ধরনের দেওয়া হয় নাই, তবে ভালো হেডফোনই দেওয়া হয়েছে। যতটুকু আমার মনে আছে ওইটা সনি ব্র্যান্ডের হেডফোন ছিল এবং নয়েজ ক্যান্সেলেশন হেডফোন ছিল, তো ভালো হেডফোনই দেওয়া হবে। এবং হেডফোনে যদি কোনো সমস্যা হয় তারা ওইটা পাল্টে দেওয়ার জন্য প্রস্তুত আছে। ওইখানে মেন্টর থাকবে বা গাইডেন্স জি, থাকবে? ওইখানে আপনার জন্য গাইডেন্স থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে রুমের ভিতর বা বাহির থেকে কোনো শব্দ আসার সম্ভাবনা আছে কিনা? যেটা আমি আগেই বলছি যে আমরা 7 তলায় ছিলাম, এখন কন্ডিশনটা ডিপেন্ড করে যে আপনার রুমটা কোথায় হইতেছে। অনেক সময় আমি শুনছি যে মসজিদের কাছে হইলে আজানের আওয়াজ শোনা এই যায়, রিসেন্ট এরকম একটা হয়। স্টুডেন্ট থেকে আমরা এক্সপেরিয়েন্স হ্যাঁ, করলাম আমি সেটা। একটা আমাদের এই স্টুডেন্টদের থেকে আমরা শুনছি যে উনি আজানের কারণে পরীক্ষাটা ঠিক মতো দিতে পারেন নাই। সো ওই আপনার এক্সাম হলটা কোথায় পড়তেছে সেটার উপর ডিপেন্ড করে। তবে যেহেতু এটা কম্পিউটার ডেলিভার টেস্ট, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে ভালো জায়গায় রাখা হবে যেখানে শব্দ বাইরে থেকে আসবে না। সো লাস্ট কোয়েশ্চন হচ্ছে লিসেনিং নিয়ে, যে প্রশ্নের উত্তর কি সরাসরি টাইপ করতে হয় কিনা হ্যাঁ, লিসেনিং? হ্যাঁ, এই যে যেমনটা পেপার বেসডে ইউজুয়ালি হয় যে আপনি আগে কোয়েশ্চেনটা হয় আপনার প্রশ্নের মধ্যে ছোট করে লিখে রাখেন, অথবা আপনার রাফ পেজ আপনি লিখে তারপরে আপনার আনসার শিটে তুলেন, ওইখানে সুযোগ নাই, আপনি সরাসরি টাইপ করে যাবেন, যেটা আমি মনে করি আরো সহজ। আপনি খাতায় 2বার লেখাচ্ছে, প্রথমবার শুনেই এটা লিখে ফেলা অনেকটা সহজ। তবে আপনি একটা জিনিস করতে পারেন, যেমন যেটা হয় স্পেশালি ফোন নাম্বার, পাসপোর্ট নাম্বার এগুলোর ক্ষেত্রে আপনাকে এমনি রাফের জন্য কলম এবং ছোট একটা পেজ দেওয়া হবে, আপনি ওইসব লিখে রেখে তারপরে আপনি টাইপ করতে পারবেন। কোন স্টুডেন্ট যদি চায় তাহলে সে তার যে প্রিভিয়াস আনসারগুলো, ওই আনসারগুলোর যে স্পেলিং এগুলা কি আবার রিচেক করতে পারবে কিনা বা রিরাইট করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই এগুলা বারবার ব্যাকস্পেস দেওয়া যায়, রিরাইট করা যায়, সবকিছু করা যায়। এবং অডিওটা প্লে হয় টোটাল 29 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত, আর আপনি আরো 2 মিনিট 30 সেকেন্ড থেকে 32 সেকেন্ড পাবেন আপনার আনসারগুলো চেক করার জন্য। সো আমাদের লিসেনিং নিয়ে মোটামুটি এই কোয়েশ্চেনগুলো আমাদের হাতে আসছিল স্যার। দেন রিডিং সেকশন নিয়ে আমরা বেশ কিছু কোয়েশ্চেন পেয়েছি। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি কি টেক্সটে হাইলাইট করতে পারবো কিনা?
অবশ্যই আপনি যে আমরা গুগল ডক বা যে কোনো ওয়েব ফাইলে যেরকম আমরা হাইলাইটার দিয়ে হাইলাইট করতে পারি ওই অপশন ওইখানেও আছে। তারপরে কোয়েশ্চনটা হচ্ছে যে আমি কি স্ক্রিনে নোট নিতে পারবো? হ্যাঁ, আপনি ওইখানে একটা বাটন আছে যেটা একটু ঝামেলার, আপনারা যদি একবার দুইবার মক টেস্ট দেন তখন বুঝবেন। তো ওইটা ক্লিক করে উপরে একটা নোট বাটন একটা থাকে, ওইখানে ক্লিক করে আপনি নোট নিতে পারবেন এবং ওইখানে ওই নোটটা থাকবে, আপনি ক্লিক করলে দেখতে পারবেন। ওকে, দেন প্রশ্ন একসাথে দেখা যায় নাকি এক এক করে আসে, মানে রিডিং এর যে প্যাসেজ গুলো? আপনার প্রশ্নগুলো নিচের সারিতে দেওয়া থাকে 1 থেকে 40 পর্যন্ত, মানে একটা বক্স দেওয়া থাকে, এবং আপনি যে কোনো প্রশ্ন থেকে যে কোনো প্রশ্নে এক ক্লিকে চলে যেতে পারবেন, অর্থাৎ আপনি সবগুলা কোয়েশ্চন সবগুলা প্যাসেজ একই সাথে দেখতে পারবেন, কোনো অসুবিধা হয় না এখানে। স্ক্রল করে প্যাসেজ পড়তে কি সময় বেশি লাগে কিনা? হ্যাঁ, আমি আসলে কম্পিউটারে ইউজ তো অনেকে হয়তো বা লাগবে, বাট আমি বিলিভ করি যে আপনার পেজ উল্টায়া উল্টায়া পড়ার থেকে স্ক্রল করে পড়া অনেকটা সহজ, কারণ আপনার চোখের সামনে সবকিছু থাকবে, প্লাস হচ্ছে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন, আপনি চাইলে পুরো টেক্সটটা একবারই পড়ে ফেলতে পারবেন পাতা না উল্টায়া, এটা আরো সহজ। ওকে স্যার, নেক্সট কোয়েশ্চন হচ্ছে প্যাসেজ ও প্রশ্ন একসাথে স্ক্রিনে দেখা যায় কিনা? জি জি জি, আপনার লেফট সাইডে থাকে আপনার প্যাসেজ গুলা এবং রাইট সাইডে থাকে আপনার কোয়েশ্চেন গুলা, তো আপনি কোয়েশ্চেন এবং প্যাসেজ একসাথে প্যারালালি রেখে পরে আনসার করতে পারবেন। আচ্ছা, and আমি পার্সোনালি একটা কোয়েশ্চেন করতে যাচ্ছি আপনাকে, যেহেতু আমি নিজেও কম্পিউটারে অনেক বেশি ইউজ টু, সো এখানে কন্ট্রোল এফ এর এই ফাংশনটা অ্যাভেলেবেল আছে কিনা? না, কন্ট্রোল এফ এর ফাংশন নাই, তবে আপনার কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি অর্থাৎ কপি এবং পেস্টের ফাংশনটা আছে, হ্যাঁ, কিন্তু কন্ট্রোল এফ এর ফাংশনটা ওনারা দেন নাই। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, আমাদের নেক্সট যে সেকশনটা ছিল এটা হচ্ছে রাইটিং টেস্ট সংক্রান্ত বিভিন্ন কোয়েশ্চন। যেমন প্রথম কোয়েশ্চনটা হচ্ছে কত শব্দ লিখতে হয় রাইটিং টাস্ক 1 এবং 2 তে? ইউজুয়ালের মতোই, যে এটা কম্পিউটার তাই বলে বেশি বা কম লিখতে হবে এরকম না, আপনি পেপার বেসে যেরকম লিখতেন 150 ওয়ার্ড টাস্ক 1 এর জন্য, 250 ওয়ার্ড টাস্ক 2 এর জন্য। টাস্ক 2 এর জন্য। Okay. আমি কি লেখার সময় শব্দ গণনা করে দেখতে পারবো কিনা বা গণনা করতে পারবো কিনা? এটা আপনার গণনা করা লাগবে না, আপনি যখন লিখবেন তখন ওইটার নিচে একটা ছোট্ট করে একটা বক্সে দেওয়া থাকে আপনি কয়টা ওয়ার্ড লিখতেছেন, প্রত্যেকটা স্পেসের জন্য সেটা কাউন্ট করা হয়, কয়টা ওয়ার্ড লিখছেন, কয়টা ক্যারেক্টার লিখছেন, এরকম আপনার নিচে লেখা থাকে 150 ওয়ার্ডস বা সামথিং, এরকম যতটুকু লিখবেন ততটুকুই শো করবে। দেন হচ্ছে টাইপিং স্পিড কি গুরুত্বপূর্ণ কিনা এই এক্সামের জন্য? আমি যদি বলি এটা গুরুত্বপূর্ণ না, তাহলে এটা আংশিক মিথ্যা কথা হবে, তবে আমি বলবো না যে অনেক বেশি গুরুত্বপূর্ণ টাইপিং স্পিড। আপনি যদি চিন্তা করেন এভারেজে একটা মানুষ যদি 20টা ওয়ার্ডও লিখতে পারে মিনিটে, তাহলে পুরো এক্সামের সময় কিন্তু হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ মিনিটে যদি 20টা লিখি তাহলে আমি 1200 ওয়ার্ড লিখতে পারবো, কিন্তু আপনার কিন্তু লিখতে হবে মাত্র 400 ওয়ার্ড, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। তারা কিন্তু ওইভাবেই চিন্তা করে আপনাকে কোয়েশ্চেন গুলা করছে এবং এইভাবে দিছে। সো টাইপিং স্পিড আহামরি ম্যাটার করবে না, তবে চেষ্টা করবেন আপনি যেন মিনিটে 20টা ওয়ার্ড লিখতে পারেন। টাইপিং স্পিড নিয়ে কোনো টিপস আছে কিনা? টাইপিং স্পিড নিয়ে টিপস বলতে আমি যতটুকু বুঝি যে একটা মানুষের বাসায় যদি ট্যাব থাকে, মোবাইল ট্যাব বড়, এবং সে যদি ওইটাতে লিখে অভ্যস্ত হয়, তাহলেই তার জন্য এই কম্পিউটার ডেলিভারি টেস্টে টাইপিং করতে তেমন একটা কষ্ট হবে না। এছাড়াও সে কিন্তু চাইলে বাসায় যদি কম্পিউটার থাকে, টাইপিং মাস্টার টাইপের বিভিন্ন টুল ওয়েবসাইট যেগুলো আছে সেগুলোতে সর্বোচ্চ 10 থেকে 15 দিন প্র্যাকটিস করলেই কিন্তু মিনিটে 30 ওয়ার্ডস পার মিনিট পর্যন্ত তোলা খুবই ইজি। সো রাইটিং টাস্কে কি স্পেল চেক বা গ্রামার চেক থাকে কিনা? না, আমরা যেটা বেসিক্যালি কম্পিউটারে থাকে বা আমরা নোটপ্যাডে লেখার সময়। হ্যাঁ, এটা অনেকেই আমাকে কোয়েশ্চেন করছেন, আমাকেও এরকম কোনো অপশন আপনার কাছে নাই ওইখানে, যে আমাদের ইউজুয়ালি আমরা টেক্সট আমাদের যে ডক ফাইল অথবা আমরা যদি ব্রাউজারে কিছু লিখি তখন যে রেড মার্ক করে আসে যে আপনার বানানটা ভুল হইছে বা আপনার গ্রামাটিক্যাল ইস্যু হইছে, ওইগুলো এখানে কিছুই শো করবে না। তবে আপনি যদি ইংলিশে যথেষ্ট পরিমাণ ভালো হন, আপনার এটা আপনার চোখে দেখলেই আপনি বুঝবেন যে আপনি ভুল লিখতেছেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট যে সেকশনে আমরা কোয়েশ্চেনগুলো পেয়েছি সেটা ছিল আমাদের স্পিকিং সেকশন। সো স্পিকিং এ বেসিক্যালি আমাদের মানে এই যে বাঙালির আমাদের একটা দুর্বলতা থাকে, সো আশা করি এটা নিয়ে পরিশেষে আপনি কিছু টিপস এবং ট্রিক্স দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সো ফার্স্ট কোয়েশ্চনটা হচ্ছে যে স্পিকিং কি কম্পিউটারে হয় নাকি ইন পারসন?
স্পিকিংটা আসলে আমি ইন পার্সন বলবো না কম্পিউটার বলবো, এটা একটু কনফিউজিং। বিষয়টা হচ্ছে আপনাকে জুম মিটিং এর থ্রু আপনার ইন্টারভিউটা হয় বা আপনার টেস্টটা হয়। জুমের থ্রু আপনার একজন ব্রিটিশ নাগরিক হতে পারে, অথবা ওনাদের যে অ্যাসাইন্ড যে এক্সামিনার থাকেন উনি নেন। সো জুমের থ্রু আপনাকে ব্রিটিশ কাউন্সিল বা আপনি যেখানে এক্সাম দিবেন সেখানে আপনাকে কানেক্ট করে দেওয়া হবে, তারপরে আপনি টেস্ট এক্সামটা দিবেন। স্পিকিং টেস্ট কি একই দিনে হয় নাকি ইন্ডিভিজুয়াল কোনো ডেট নেওয়া যায় এটার জন্য? ওইটা আপনার রেজিস্ট্রেশনের সময় দেখতে হবে যে আপনার ওই ওই স্পিকিং টেস্টটা কি একই দিনে আছে নাকি আপনার ডিফারেন্ট দিনে আছে। আমি এখন পর্যন্ত কোনো এক্সামে ডিফারেন্ট দিনে দেখি নাই, তবে যেহেতু সামনে এটা আরো পপুলারাইজড হবে আপনার এই সিডি টেস্টটা, সো তখন হয়তো বা স্পিকিং এর জন্য আলাদা ডেট নেওয়া লাগতে পারে। সো আমাকে কি ধরনের প্রশ্ন করা হবে বা অ্যাজ এ ইউজুয়ালি যেরকম প্রশ্ন আপনার আইএলটিএস এ করা হয়, প্রথমে আপনার পার্সোনাল লাইফ নিয়ে কিছু প্রশ্ন করবে, তারপরে আপনাকে একটা কার্ড দেখায় সেটা নিয়ে কিছু কোয়েশ্চেন করা হয়, এবং সেকশন 3 বা পার্ট 3 তে ওই কার্ড রিলেটেড এক্সটার্নাল বা এডিশনাল কিছু টপিক নিয়ে আপনাকে কোয়েশ্চেন করবে। ওকে। পরীক্ষার আগে কি স্পিকিং অনুশীলনের কোনো সুযোগ থাকে কিনা? এখন center এ আপনার সেন্টারে বা আপনি কোনো কিছু নিয়ে যাওয়া যায় কিনা, মানে বুকস বা রিলেটেড? আপনি সেন্টারে অনেক কিছু নিয়ে যেতে পারবেন, তবে ওইখানে বসে আপনি কিছু ইউজ করতে পারবেন না, যেহেতু আপনার যে রিডিং সেকশন বা আপনার যে কম্পিউটার ডেলিভার্ড সেকশনের পরে আপনি মোটামুটি আরো 20 থেকে 30 মিনিট সময় পাবেন। আপনি সাথে যদি ফোন বা মোবাইল বা যে কোনো কিছু নিয়ে যান প্র্যাকটিস করার জন্য, আপনি চাইলে বসে প্র্যাকটিস করতে পারবেন, ওইটার কোনো ইস্যু নেই। সো এখন আমরা চলে আসি যে আমাদের রেজাল্ট এবং রেজিস্ট্রেশন নিয়ে বেশ কিছু কোয়েশ্চেন আমরা পেয়েছি। সো রেজাল্ট কবে পাবো আমরা? বেসিক্যালি তো আমরা জানি যে পেপার বেজের যে রেজাল্টগুলো 12 বা 13 দিন একটা সময় নেয়, আর কম্পিউটার ডেলিভার টেস্টে কতদিন সময় নিতে পারে? যখন আমরা পরীক্ষা দিছি, পরীক্ষা দেওয়ার পর আপনাকে ওইখানে যারা অথরিটি আছেন ওনারা আপনাকে বলবে যে অফিসিয়ালি 3 to 5 days আপনার লাগবে আপনার রেজাল্টটা দিতে, বাট আমি এক্সাম দেওয়ার পরের দিন সন্ধ্যার দিকেই আমাকে রেজাল্টটা ইমেইলের থ্রু পাঠিয়ে দেওয়া হয়েছে। সো কম্পিউটার ডেলিভারি এই একটা সুবিধা। আমি এটা স্পেশালি বলবো তাদের জন্য যারা হয়তোবা আগে ইউনিভার্সিটি বা বিদেশ যাওয়ার জন্য আগেই সবকিছু করে ফেলছেন, এখন আইএলটিএস এর রেজাল্টটার জন্য ওয়েট করতেছে। তারা চাইলে যেদিন এক্সাম দিবেন আর পরের দিনই আপনার রেজাল্ট চলে আসবে। আচ্ছা, থ্যাংক ইউ। কিভাবে রেজিস্ট্রেশন করবে যারা, যদিও বর্তমানে অনেক আইএলটিএস সেন্টার আছে তাদের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যায়? আমি নিজেও আইএলটিএস সেন্টারের থ্রুই করছি। আইএলটিএস সেন্টার বলতে আমি যে কোচিং এ পড়ছি ওইখানে ওনাদের থ্রুই আমি রেজিস্ট্রেশনটা করছি। তবে যেহেতু আমরা নিজেরাও কম্পিউটারেরই মানুষ, কম্পিউটার জগতেরই মানুষ, সো আমি যখন চেক করছিলাম তখন আমি চেক করছি যে আপনি চাইলে নিজেও রেজিস্টার করতে পারেন, অর্থাৎ আপনি বাসায় বসে ব্যাংকের থ্রু টাকা দিয়ে আপনি রেজিস্টার করতে পারেন। সো রেজিস্ট্রেশন ফিটা কত? এটা রেজিস্ট্রেশন ফি বর্তমান আমি যখন দিছিলাম তখন ছিল 27,450। আমি রিসেন্টলি শুনছি যে আরো 1500 টাকা বাড়ছে, 28,450। 1500 টাকা বাড়ছে নাকি 1000 টাকা বাড়ছে আমি এক্স্যাক্টলি শিওর না, তবে যতটুকু হয়েছে আইদার 28,450 অথবা 28,950। মানে স্ট্যান্ডার্ড না? আমারটা হচ্ছে ইউকেবিআই। আপনারটা ছিল ইউকেবিআই, রাইট? ওকে। দেন ফাইনাল কোয়েশ্চন, আমি কি পরীক্ষায় তারিখ নিজে থেকে বেছে নিতে পারবো কিনা, যেটা ইন্ডিভিজুয়াল কোনো মানে ডেট থাকবে? ডেটই তাকে দিতে হবে? এই আপনি পরীক্ষার ডেট বেছে নিতে পারবেন। আপনার তো একটা মাসে অনেকগুলাই পরীক্ষা থাকে, ওই দিনের মধ্যে আপনি যে স্লটটা সিলেক্ট করবেন সেটাই আপনি নিতে পারবেন। এখন ওই স্লটে আবার অবশ্যই সিট খালি থাকতে হবে, যেহেতু আমি বললাম যেমন আমাদের সিলেটের ক্ষেত্রে হয়েছে মাত্র 12-13টা সিট আছে। সো আপনার ওইভাবে চিন্তা করতে হবে যে আমি সিট পাবো কিনা। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের 4টা সেকশন নিয়ে যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো আপনি ক্লিয়ার করে দিয়েছেন ইনশাল্লাহ। আশা করি স্টুডেন্টদের এরপরে কোনো কোয়েশ্চেন থাকবে না। যদি স্টুডেন্টদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তারা আমাদের কমেন্ট বক্সে কোয়েশ্চেন করতে পারে, আমাদের স্যার আছেন, তারপর আমাদের পেজ থেকে ইনশাল্লাহ রিপ্লাই করা হবে। ফাইনাল যে আমাদের টপিকটি ছিল সেটা ছিল যে প্রস্তুতি বিষয়ক প্রশ্ন, এবং সেখানে কিছু টিপস এবং টুলস নিয়ে আমরা কথাবার্তা বলবো ইনশাল্লাহ। সো ফার্স্ট যে কোয়েশ্চনটা হচ্ছে, আপনি কোন ভার্সনটা বেছে নেবেন, মানে অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে, কম্পিউটার না পেপার বেসড, বা কার জন্য কোনটা নিলে বেটার হয়?
আমি যেটা মনে করি, আমাদের যে আধুনিক যুগের যারা ছেলেমেয়েরা আছে, আমাদের সবার হাতে মোবাইল আছে, ট্যাব আছে, কম্পিউটার অনেকে হয়তো বা ইউজ করছি, কেউ কেউ হয়তো বা করে নাই। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যারা একটু নতুন জেনারেশনের আছে তারা যেন অবশ্যই কম্পিউটারটা চুজ করে, কম্পিউটার ডেলিভার্ড টেস্টটা চুজ করে। পেপার বেসটা হচ্ছে একটু পুরাতন আমলের মানুষের জন্য, যারা হয়তো বা আমাদের থেকেও একটু ওল্ডার এজে আছেন। যেমন আমি নিজেও জানি, আমাদের একজন টিচার কিন্তু আইএলটিএস এক্সাম দিয়েছিলেন, অর্থাৎ আমার টিচার। তো আপনারা বুঝতেই পারতেছেন যে ওনার বয়স কিরকম হবে। তো উনি পেপার বেস দিয়েছেন, কারণ ওনার জন্য পেপার বেসটা মোর কমফোর্টেবল। উনি খাতা কলম দিয়ে কাজ করছেন। যেহেতু আমরা মোবাইল ডিভাইস কম্পিউটার ইউজ করি বেশি, সো আমি বলবো যে যারা ফিউচারে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কম্পিউটার বেসটা নিন। আমরা যতটুকু জানি যে ইউকেবিআই টেস্টটি সম্পূর্ণ কম্পিউটার বেসড হয়ে গেছে, এবং স্ট্যান্ডার্ড যেটা আছে সেটাও কি মানে হওয়ার পসিবিলিটি আছে কিনা, যেহেতু পাকিস্তানে অলরেডি আমরা জানি যে সম্পূর্ণটাই কম্পিউটার বেসড, সো বাংলাদেশে মানে এটা দ্রুত হওয়ার সম্ভাবনা আছে কিনা। আচ্ছা, তাহলে আমি একটু সত্যি কথা এখানে বলি। যখন আমি প্রথম আইএলটিএস এর জন্য আমার কোচিং এ যাই, মানে ভর্তি হওয়ার জন্য, তখন কিন্তু আমি জানতাম না যে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস আছে। আমি ওইখানে গিয়েই শুনছি যে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস আছে আমার ইনস্ট্রাক্টরের কাছ থেকে। তখন আমি বলছি তাহলে তো আমি অবশ্যই কম্পিউটার ডেলিভার্ড টেস্টটা দিব। এবং যখন আমি ভর্তি হয়েছি তখন থেকেই উনি বলছেন, যে আমার মেন্টর বলতেছিলেন যে এই পেপার বেস যে আইএলটিএসটা আছে সেটা উঠে যাবে। অর্থাৎ দেখেন, যেটা ঘোষণা আসছে কিছুদিন আগে যে 27 জুলাই থেকে ইউকেবিআই এর সব এক্সাম কম্পিউটার ডেলিভার্ড হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু আমি যখন ভর্তি হয়েছি আমি মোটামুটি 2-2.5 মাস তো হবে, মানে আমি ক্লাস খুব একটা করতে পারি নাই, কারণ আমি যেহেতু আপনার বুঝতেছেনই আমার জব ছিল, আমার প্রজেক্ট ছিল, এগুলোর মধ্যে আমি ক্লাস খুব একটা করতে না পারলেও আমি ভর্তি হয়েছিলাম অনেক আগে। তো তখন আমার মেন্টর আমাকে বলছে যে এটা উঠে যাবে, খুবই দ্রুত উঠে যাবে, এবং এত দ্রুত উঠে যাবে এটা আমিও আশা করি নাই। তবে উনি যখন বলছে যে এটা উঠে যাবে, এবং শুধু এটা না, স্ট্যান্ডার্ড যে আইএলটিএস যেটা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে কম্পিউটার ডেলিভার্ড হয়ে যাবে, কারণ এটা উইদিন ডিসেম্বরের ভিতরে হ্যাঁ, মনে হয় within হওয়ার ডিসেম্বরের possibility- ভিতরে হওয়ার হয়ে possibility যাবে। বেশি থাকতে পারে। ওকে স্যার। সো যে কোনো স্টুডেন্ট সে কি কম্পিউটার টেস্টের জন্য আলাদা কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে কিনা, বা সে নিবে কিনা? আমি মনে কম্পিউটারের করি জন্য না মানে- যে কম্পিউটারের জন্য আলাদা কোনো প্রস্তুতি আছে। কারণ আমি যখন ক্লাস করতাম, অর্থাৎ আমার যে কোচিং এ যখন ক্লাস করতাম, তখন আমার যারা সহপাঠী ছিলেন তারা সবাই হচ্ছে স্ট্যান্ডার্ড দিবেন, ওনারা অর্থাৎ পেপার বেস দিবেন, এবং শুধুমাত্র আমি ছিলাম যে কম্পিউটার বেসড এক্সাম দিব। তাদেরকে আমার ইনস্ট্রাক্টর যেভাবে পড়াইছেন আমাকেও সেম একই মেথডে পড়াইছেন। লিসেনিং এর ক্ষেত্রে আমি বই দেখে দেখে অ্যান্সার করতাম, বা মানে বই ফলো করে অ্যান্সার করতাম, আর করতাম রিডিং এর ক্ষেত্রে সেম করতাম। আপনার প্রিপারেশনটা সম্পূর্ণ আগের থাকবে। মতোই হবে, শুধুমাত্র এক্সামটা হবে different। এক্সামটা হবে ডিফারেন্ট। সো এই জন্য না, অনেকের মনে একটা ভয়ভীতি আছে যে আমি তো কম্পিউটার কোনদিন ধরি নাই। হ্যাঁ, এটা বাস্তবতা। সো ওই জন্য আর কি তাদের জন্য কোনো ট্রিক্স আছে কিনা, বা ওইটার জন্য জাস্ট আমাদের এখানে টাইপিং স্পিডটা ম্যাটার করতেছে, তাই না? আর হচ্ছে যে আমাদের যে মনিটরের সাথে একটা সুইচ করার বিষয়টা, ওইটা নিয়ে যে কোনো কিছু বলেন। আহ, একটা মানুষ কম্পিউটার টোটালি না জেনে কম্পিউটার বেসড এক্সাম দিয়ে দিবে, এটা যদি আমি বলি এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা হবে। হ্যাঁ, আমি এটা কখনোই বলবো না একটা মানুষ কখনোই কম্পিউটারে হাত দেয় নাই সে কম্পিউটার বেসড এক্সাম দিয়ে দিবে, এটা হবে না। তার একটু জ্ঞান থাকা লাগবে, কম্পিউটার সম্পর্কে তার এক্সপার্ট হইতে হবে না। যেমন যদি আমি আমার কথা বলি, আপনার কথা বলি, আপনি গ্রাফিক ডিজাইনার, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমরা রেগুলার কম্পিউটার ইউজ করি, সো আমাদের কম্পিউটারের খুঁটিনাটি সম্পর্কে জানা আছে। তো একজন মানুষের সবকিছু জানা থাকতে হবে এমনটা হবে না। তবে কম্পিউটারে কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে পাসওয়ার্ডটা দিতে হয়, কিভাবে ইউজার নেম দিতে, এতটুকু জ্ঞান একটা মানুষের যদি থাকে, বেসিক কম্পিউটার নলেজ নলেজটা থাকলেই তার হয়ে যাবে, আর হয়ে যাবে। কিছু লাগবে না। এর জন্য এটা খুব একটা এক্সপার্ট হওয়ার প্রয়োজন এক্সপার্ট নেই। হওয়ার প্রয়োজন। টাইপিং কিভাবে অনুশীলন করবে তারা, মানে এর জন্য কোনো সফটওয়্যার বা কোনো ইয়ে আছে কিনা, মেথড? আমি যেটা ফিল করি যে এটার জন্য আপনার আলাদা করে সফটওয়্যার ইউজ করতে হবে না। আপনি চাইলে গুগল ডক বা আপনার মাইক্রোসফট ওয়ার্ডও করতে পারেন। তবে আপনি যদি মনে করেন যে আমি নিজেকে একটু চ্যালেঞ্জ করব, কিভাবে আমার টাইপিং স্পিডটা বাড়ানো যায়, আমি নিজেকে একটু চ্যালেঞ্জ করবো, তখন আপনি টাইপিং মাস্টার টাইপের বিভিন্ন টুল আছে, এগুলো ফ্রিতেই পাওয়া যায়। আবার বিভিন্ন ফ্রি ওয়েবসাইট আছে যেখানে আপনি গুগল করলেই পাবেন ফ্রি টাইপিং টেস্ট বা টাইপিং ইমপ্রুভমেন্ট, এরকম যদি আপনি সার্চ দেন তখনই পেয়ে যাবেন, এগুলোতেই হবে। আমি আরেকটু যদি এডিশন করি এখানে, আচ্ছা, অবশ্যই। সেটা হচ্ছে টাইপিং স্পিড বাড়ানোর জন্য
আপনার সব থেকে বেস্ট হয় যে আপনি মেসেঞ্জারে শুধু চ্যাট করতে থাকবেন। আমার কাছে যেটা মানে পার্সোনালি ফিল হয় যে মেসেঞ্জারে শুধু হ্যাঁ, চ্যাট করতে অবশ্যই। থাকে কিবোর্ড দিয়ে, সে তার গ্রুপে ফ্রেন্ডদের সাথে করুক, তখন তার আমার কাছে মনে হয় যে আরো বেশি ইনক্রিজ হবে। হ্যাঁ, এটা একটা ভালো কারণ এটা পার্সোনালাইজড হয়ে যায়। Personalized হয়ে যায়। তখন আমার চিন্তা করতে হয় না যে আমি প্র্যাকটিস করব। রাইট। স্যার, কোন সাইটে মক টেস্ট পাওয়া যায় বা কোন সাইটগুলো মানে ট্রাস্টেড যে ফ্রি মক টেস্টের জন্য? আচ্ছা, বা আমি paid? নিজে যখন এক্সাম দিই তখন আসলে মক টেস্ট এর জন্য কোনো সাইট আমি পাই নাই, আর যেগুলো ছিল সেগুলো সবগুলোই পেইড ছিল, ফ্রিতে আসলে মক টেস্ট ছিল না। তবে আমি যেগুলো করছি সেটা হচ্ছে কিছু কিছু ওয়েবসাইট আছে, তারা হচ্ছে ক্যামব্রিজের যে আমরা বইগুলো ইউজুয়ালি পাই আমাদের দেশে, ওইগুলোরই ডিজিটাল ভার্সনটা তাদের ওই ওয়েবসাইটে দেওয়া থাকে। আপনি চাইলে ওই ওয়েবসাইটগুলোতে একটা অ্যাকাউন্ট করে, আবার কিছু কিছু ওয়েবসাইটে অ্যাকাউন্টও করা লাগে না, আপনি জাস্ট ওইখানে যাবেন, ওই যে আপনি ইউজুয়ালি যেভাবে লিসেনিং প্র্যাকটিস করেন সেভাবে আপনি লিসেনিং প্লে করে আপনি জাস্ট আনসার করবেন বা রিডিং রাইটিং এর ক্ষেত্রে। ওকে স্যার, আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে যে রিডিং পেসেস কম্পিউটারে পড়তে কষ্ট হয় কি? যদিও আমরা রিডিং পার্টে ছিল, বাট এটা সামহাও কোন স্ট্যান্ডার্ড করতে আসছে আর কি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনার রিডিং আপনার অনেকেরই হয়তো বা সমস্যা হইতে পারে স্ক্রিনের দিকে তাকায় থাকা, কিন্তু পড়ার যে সুবিধা, আমি যেটা মনে করি যে আপনার আহ, খাতায় পড়ার চেয়ে, মানে আপনি একটা ওয়ার্ড ধরেন যে আপনি পেজের ভিতরে লোকেট করতে যে সময় লাগে, এর থেকে কম সময় আপনি স্ক্রিনে লোকেট করতে পারবেন। সো আমি বলবো যে এটা পড়তে আরো সুবিধা হয়, অসুবিধা থেকে সুবিধা বেশি। ওকে স্যার, আমাদের ফাইনাল যে কোয়েশ্চনটা, কম্পিউটার ভার্সনে কিভাবে টাইম ম্যানেজ করব? এটা একটা সুন্দর কোয়েশ্চেন। ঠিক আছে, কম্পিউটারে টাইম ম্যানেজমেন্ট তো আপনার হচ্ছে শুধুমাত্র এই লিসেনিং পার্ট ছাড়া বাকি দুইটাতেই হবে। টাইম ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন? আপনি চাইলে মনে করেন যে কোয়েশ্চেনটা সহজ সেটা আগে আনসার করেন, তারপরে যে কোয়েশ্চেনটা একটু কঠিন সেটাকে পরে আনসার করেন, এবং আপনার কিন্তু বারবার এই যে ঘড়ির দিকে বা অন্য দিকে তাকাতে হবে না, আপনার উপরেই লেখা থাকবে আপনার কতটুকু সময় বাকি আছে। যেমন আমরা পেপার বেসডে যেরকম দেখছি, একটা বড় ঘড়িতে ইউজুয়ালি সময় দেওয়া থাকে, আপনার তাকাইতে হয়, ওইটা কিছুই করতে হবে না, আপনার উপরেই টাইম দেওয়া আছে, ওইটা আপনি করবেন। প্লাস হচ্ছে আপনি আপনার কোয়েশ্চেন আনসার করার আগে স্ট্র্যাটেজি করে চলে যাবেন, যে আমি কোন স্ট্র্যাটেজিতে গেলে আমি সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি সঠিক আনসার দিতে পারবো। আপনার কিন্তু 40টা আনসারই করতে হবে না। আপনি যদি যেমন 7 বা 7.5 পাইতে চাইলে আপনার এভারেজে 33 থেকে 36 এরকম আনসার করলেই, যতটুকু আমার জানা আছে 7 to 7.5 এই রেঞ্জের ভিতরে থাকে। সো এইরকম চিন্তা ভাবনা করে যদি আপনি যান যে আমি 33 to 36টা কোয়েশ্চেনে আনসার করব এবং আমি এভাবে আনসার করব, স্ট্র্যাটেজি তৈরি করে যান, তখন দেখবেন যে আপনি কোয়েশ্চেন কিন্তু খুব দ্রুত আনসার করতে পারেন। যদি আমি আমার এক্সাম্পল দেই, আমার রিডিং টেস্টে শুধুমাত্র একটা কোয়েশ্চেনের জন্য আমি 12 মিনিট সময় দিচ্ছি, এটা লাস্টে রাখছিলাম, 12 মিনিট নিয়ে এটা খুঁজছি। এর আগে যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু আমি শেষ করে ফেলছি। বাকি যদি আমি 12 মিনিট হিসাব করি তাহলে আমার রইল কত, 48 মিনিট। মানে আমি 48 মিনিটের ভিতরেই আমার সব কিছু আনসার করে ফেলছি, একবারে সরাসরি আনসার করে আমি বসেছি, আর শেষ 12 মিনিটে আমি শুধুমাত্র এটা খুঁজছি। এগুলোর জন্য কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো আপনারা ফলো করবেন, আপনাদেরকে শিখতে হবে, নিজে থেকে বিল্ড আপ করতে হবে। এগুলো ছাড়া আসলে আমি মানে এই ছোট এতটুকু একটা শর্ট ভিডিওতে আমি খুব একটা বলতে পারতেছি না যে এটা করলে টাইম ম্যানেজমেন্ট হবে। তবে আমি যেটা ফিল করি যে ওই যে আপনার পেপার উল্টানোর যে সময়টা আর খোঁজার যে সময়টা, ওইটা থেকে আপনার কম্পিউটার বেসডে অ্যাটলিস্ট 5 মিনিটস কম সময় লাগে। তো আমাদের প্রতিটি সেকশনের যে কোয়েশ্চেনগুলো ছিল আমরা বিভিন্ন স্টুডেন্টদের থেকে পেয়েছিলাম, সেগুলো আমরা কভার করার ট্রাই করছি। এখানে আমাদের ফাইনাল যে একটা কোয়েশ্চন সেটা আমার ছিল আর কি স্যারের কাছে, যে আমরা তো পেপার বেস যেগুলো এক্সাম দিয়ে থাকি ওইগুলোর আমরা কিন্তু সার্টিফিকেট পাই, যে ইনস্টিটিউটের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন করি, ওইখানে কিন্তু উইদিন 13 ডেজ চলে আসে বা 14 ডেজের ভিতরে চলে আসে। সো কম্পিউটার ডেলিভার টেস্টে যে ওইখানে কি সার্টিফিকেট ওইভাবে আসে কি না, বা আমরা এটা কিভাবে পেয়েছি? আচ্ছা, কম্পিউটার ডেলিভার টেস্টে আপনাকে ফিজিক্যাল কোনো সার্টিফিকেট দেওয়া হবে না, ওইখানে আপনাকে একটা টিআরএফ অর্থাৎ ট্রান্সক্রিপ্ট রিপোর্ট ফর্ম, এরকম একটা ফর্মেই আপনাকে দেওয়া হবে, এবং এটা আপনাকে একটা পিডিএফ পাঠানো হবে। এইভাবেই আসে আর কি, পিডিএফটা এরকমই হয়। ইভেন আপনার যে পিকচারটা সেটাও ওই এক্সামের দিনই তোলা হয়। তো এভাবেই আপনার এটা আসে, আপনাকে কোনো ফিজিক্যাল কোনো কাগজ দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না।
যখন আপনি ধরেন যে এখন আপনি বিদেশ যদি অ্যাপ্লাই করেন, আপনাদের মাথায় যদি আসতে পারে যে আমি এটা কিভাবে শো করব, আপনি জাস্ট আপনার টিআরএফ নাম্বারটা যদি উল্লেখ করেন, সেখান থেকেই আপনার মানে এখানে ইউনিভার্সিটি কোনো ফিজিক্যাল ফিজিক্যাল সার্টিফিকেট কোনো আসবে না। সার্টিফিকেট আসবে না এখানে। এখানে আপনার কোনো কিছুই করতে হবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের MI খান স্যারকে। সো আমরা চেষ্টা করেছি যে আইএলস এর কম্পিউটার ডেলিভার টেস্ট নিয়ে যে ডিসকাশনটি কমপ্লিট করার, এবং এখানে অনেক কোয়েশ্চন ছিল, অলমোস্ট 40+ কোয়েশ্চন ছিল, এবং সবগুলোই কিন্তু আমরা স্টুডেন্ট থেকে পেয়েছি। আবার আমিও কিছু কোয়েশ্চন স্যারকে করেছিলাম। তো আশা করি এতে অনেক শিক্ষার্থীরা উপকৃত হবে, যেহেতু এটা একদম নতুন একটি টপিক ছিল যে ইউকেভিআইটা কম্পিউটার বেসড হয়ে যাচ্ছে, এবং অনেকের কনফিউশন ছিল যে আমি কি কম্পিউটার বেস দিতে পারবো নাকি, এটার জন্য আমাকে আবার আলাদা কোর্স করতে হবে কিনা, বা এটার জন্য আসলে আমি তৈরি কিনা। তো আশা করি সব কিছু কোয়েশ্চেনের আনসার আপনারা আমাদের এই ডিসকাশনে পেয়ে গেছেন, এবং আমরা চেষ্টা করব যে এইরকম অনেক শিক্ষণীয় ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে আসার, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন।